রহস্য রোমাঞ্চে পূর্ণ কিছু গল্প দিয়ে সাজানো এল অডিওর এই বিশেষ নিবেদন ডার্ক নাইটস। ডার্ক নাইট সিরিজের প্রথম গল্পে আজ আপনার জন্য আমাদের স্বরচিত একটি নিবেদন ফিরে দেখা। গল্পের কথক ও সূত্রধার মৃণাল, স্পেশাল অ্যাসিস্ট্যান্সে শ্রাবণী, ইন্সপিরেশন আদিত্রি, স্পেশাল ইফেক্টসে ইউটিউব মিউজিক লাইব্রেরি ও আরও কিছু অন্যান্য চ্যানেল। শুরু হচ্ছে ফিরে দেখা। তখন বিকেল প্রায় 5:30। অফিসের সব কাজ সেরে অমরবাবু পিঠে ব্যাগটি ঝুলিয়ে দ্রুত ছুটে নামলেন সিঁড়ি বেয়ে। অনেক দেরি হয়ে গেছে আজ। বাইরে তখন জমাটি কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। মাঝে মাঝে মেঘের হালকা গর্জন ছাড়া আকাশ বেশ দম ধরে রয়েছে। গতকালকের কালবৈশাখীর দাপটের রূপ ধরা পড়ছে শহরের আনাচে কানাচে। কোথাও লাফার সিমেন্টে ছেঁড়া হোর্ডিং, কোথাও ছেঁড়া কেবলের তার, কোথাও খাসির মাংসের দোকানের জং ধরা টিনের চালের উপর ছেঁড়া ত্রিপল। অফিস থেকে 10 মিনিটের পায়ে হাঁটার পথে সেসব দিকে চোখ চলে গেলেও অমরবাবুর মন পড়েছিল রামু কাকার সাইকেল গ্যারেজে। কতক্ষণে বাইকটি নিয়ে বাড়ির পথে ছুটবেন। অমরবাবুর অফিসটি শহরের এমন এক জমকালো জায়গায় যে সেখানে অফিসের বাইরে বাইক রাখার জোটিও নেই। পা বাড়ানোও দায়। সামনেই বিস্তৃত ফল, সবজি আর আনাজের বাজার। অফিস ছুটির সময় এমনিতে রামু কাকার গ্যারেজে খুব ভিড় থাকে। অফিস ফেরত লোকজনের সাইকেল, মোটর সাইকেল নেওয়ার তাড়ায়। আজ ততটা সমস্যা হলো না, কারণ আজ বড্ড দেরি করে ফেলেছেন। গ্যারেজে মোটর বাইকটি পেতে খুব বেশি বেগ পেতে হলো না তাকে। তাড়াতাড়ি বাইকে কিক দিয়ে বেরিয়ে পড়লেন। মাথায় এমন মেঘ নিয়ে বেরোনো ঠিক হলো কিনা ভাবতে ভাবতেই মেঘের গর্জনের গম্ভীরতা বাড়ল। সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানি। বাইকের গতি আরো খানিকটা বাড়ালেন অমরবাবু। এই শহর থেকে নিজের শহরে ফিরতে মোটর সাইকেলেও প্রায় 1.25 ঘন্টা সময় লেগে যায়। একবার মনে করলেন কোথাও একটু দাঁড়িয়ে পড়বেন, কিন্তু তখনও বৃষ্টি শুরু না হওয়ায় সময় নষ্ট করার কোনো ইচ্ছে তার হলো না। রাস্তায় দাঁড়াতে হলে শহরের একদম বাইরে একটি সাইকেল ছাড়ের দোকান আছে, ওখানেই না হয় দাঁড়িয়ে পড়বেন। কিন্তু তেমন কোনো অসুবিধা হচ্ছে না দেখে সাইকেল ছাড়াইয়ের সেই শেষ আশ্রয়টুকুও নিমেষে পেরিয়ে গেলেন। কিন্তু কপাল খারাপ যাকে বলে আর কি, হঠাৎ একটি প্রচণ্ড জোর বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এক নিমেষে ভিজে গেলেন। রেনকোট তিনি খুব একটা পরেন না, আর তার কারণটি হলো আজ পর্যন্ত যতবার রেনকোট তিনি খুলেছেন ততবার দেখেছেন বৃষ্টিতে যত না শরীর ভেজে তার থেকে বেশি ভিজে গেছেন ঘামে। এদিকে বৃষ্টির গতি ক্রমেই বাড়তে থাকলো। বৃষ্টির বড় বড় ফোঁটায় সামনে দৃষ্টি ক্ষীণ হতে থাকলো তার। ব্যস্ত রাস্তার উল্টো দিক থেকে পাথর বোঝাই লরিগুলো যেন দৈত্যের মতো, হিংস্র জন্তুর মতো গর্জন করে পেরিয়ে যাচ্ছিল। ওয়াটারপ্রুফ টাইটান ঘড়িটায় সময়টা একবার দেখতে যাবেন এমন সময় হঠাৎ একটা জোর ধাক্কার শব্দ, সঙ্গে একটা প্রচণ্ড আর্তনাদ। কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু কিসের সাথে কার অ্যাক্সিডেন্ট ঠিক বুঝতে পারলেন না অমরবাবু। বোঝার চেষ্টা করেও কোনো লাভ হলো না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে তখন কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারও ঘনিয়ে এসেছে। ভীত সন্ত্রস্ত হলেন তিনি। ভয় মানুষের শক্তি যেমন ক্ষীণ করে দেয়, তেমনি কোনো কোনো সময় উল্টোটাও হয়। মানসিক দৃঢ়তা বাড়তেও সাহায্য করে ভয়, কিন্তু ওই কোনো কোনো সময়। ভয়ে আতঙ্কে বাইকের গতি আর একটু বাড়ালেন তিনি।
অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন একটা শক্তি যেন ভর করেছে অমরবাবুর মধ্যে। কিন্তু এই প্রচণ্ড দুর্যোগের দোর্দণ্ড প্রতাপ চেহারার সামনে তার এই দৃঢ়তা যেন নিমেষে উবে গেল। কোথাও একটু থেমে যাবেন ঠিক করলেন, ঠিক তখনই হঠাৎ একটা জীর্ণ মন্দির চোখে পড়ল। চারপাশ দেখে অমরবাবু বুঝলেন এটা বাটিকপুর গ্রামের পশ্চিম মাথা। বাইক থেকে নেমে মাথায় অভ্যাসবশত শান্তিনিকেতনী ঝোলা ব্যাগটি দিয়ে বৃষ্টিকে আটকাবার বৃথা চেষ্টা করতে করতে এক ছুটে ওই ভাঙা মন্দিরটিতে ঢুকলেন। মন্দিরটির কিছুই আর আস্ত নেই প্রায়। প্রধান রাস্তা থেকে 15-20 পা দূরত্বে নির্জন দ্বীপে একলা দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা মন্দিরটির চারপাশ আগাছায় ভরে গেছে। গম্বুজের মাথাটা প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে বটপাকুড়ের ছোট গাছ মন্দিরের জীর্ণ গায়ের স্থানে স্থানে মাথা চারা দিয়েছে। কেমন যেন একটা অদ্ভুত বিশ্রী গন্ধ। বহু প্রাচীন স্যাঁতসেঁতে শ্যাওলা থেকে এরকম এক কটু গন্ধ বেরোয়। ভাঙাচোরা হলেও এই দুর্যোগে মাথার উপর একটা ঠাঁই পেয়েছি, এটা ভেবেই অনেকটা আশ্বস্ত হলেন অমরবাবু। জামার কলারটা একটু আলগা করে বুকের সামনে থেকে ভিজে জামাটা একটু তুলে ধরার কয়েকটা ব্যর্থ চেষ্টা করলেন মাত্র। বৃষ্টি তখনও অবিরাম গতিতে ঝরে চলেছে। এরম ফাঁকা নির্জন জায়গা, তার সাথে এমন দুর্যোগ, সব মিলিয়ে কেমন একটা গা ছমছমে ভাব। এরম অবস্থায় অমরবাবু যখন কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না, তখন হঠাৎ একটা খেয়াল হলো তার। বাটিকপুরের এই গ্রামটির পাশ দিয়ে দিনে 2 বার যাতায়াত করেন তিনি, কিন্তু এই মন্দির তো কোনোদিন চোখে পড়েনি। পরক্ষণেই মনে হলো হয়তো তাড়াহুড়োর মাঝে অফিসের পথে খেয়াল করেননি তিনি। সেই তো সকালে উঠে বাজার সেরে 3 বছরের মেয়েটির আবদারে তার সাথে কিছুক্ষণ খেলে তাড়াহুড়োই কাকচান করে নাকে মুখে গুঁজে অফিস বেরোন। ফেরার সময়ও সেই একই তাড়া। রাস্তার দুপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় কোথায়, চোখে পড়েনি হয়তো। তবে ছোটবেলায় ঠাকুমার মুখে বেশ কয়েকবার শুনেছেন এই মন্দিরের কথা। আজ থেকে প্রায় 300 বছর আগে এক কুখ্যাত ডাকাতের ডেরা ছিল এই বাটিকপুর। সেই ডাকাত তার দল এই মন্দিরে ফি হপ্তা নরবলি দিত। শেষে নাকি কোনো এক সাহেবী গুলিতে তার প্রাণ যায়। এসব অতীত স্মৃতিতে যখন ডুবে রয়েছেন তিনি, এমন সময় হঠাৎ সেই জীর্ণ মন্দিরের অন্ধকার গহ্বর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো। জীর্ণতার শরীর, হাত পা যেন শুধুই হাড় আর চামড়া, দেখে অনেকটা কঙ্কালের মতো। মাথায় লাল ফেটি, কপালে লাল তিলক, আর তিলকের ঠিক পাশেই এক গভীর ক্ষত। যেন ছুঁচলো ধারালো কিছু তার মাথায় গেঁথে গেছিল। এই জীর্ণ শরীরে হাতে একটা ভয়ানক বড় দা, ওই মা চামুন্ডার বাম হাতে ধরা একটা খড়গ, অনেকটা ওই রকম। আর সেখান থেকে যেন এখনো তাজা উষ্ণ রক্ত টপ টপ করে ঝরছে। অন্ধকারে কিছুই ভালো দেখা যায় না। আতঙ্কে ঢোক গেলেন অমরবাবু। আশেপাশে কোনো লোকালয় নেই, তবুও এই নির্জনে ইনি কে? তাহলে কি সাহেবী গুলিতে প্রাণ যাওয়া সেই ডাকাতের অতৃপ্ত আত্মা? প্রচন্ড জোরে কান ফাটানো শব্দে অট্টহাস্য করে উঠল সে। পেয়েছি পেয়েছি। শুনে যেন জ্ঞান হারানোর জোগাড় হলো অমরবাবুর। ভাবলেন আজ হয়তো সব শেষ। অট্টহাস্য করতে করতে সেই বৃদ্ধ কাছে এলো, খুব কাছে। খুব কাছে এসে অমরবাবুর মুখের কাছে মুখ রেখে চোখে চোখ রেখে কি যেন পর্যবেক্ষণ করতে থাকলো। আর আর তার গরম নিঃশ্বাসে অমরবাবু আগের সেই একই স্যাঁতসেঁতে কটু শ্যাওলার গন্ধ পেলেন। ঠিক তারপর এক অজানা কারণে ভীষণ রেগে গিয়ে চিৎকার করে উঠল সে, মানুষ চাই মানুষ, মানুষ চাই মানুষ, মানুষ চাই মানুষ।
তার এই অমর নাম যে একদিন মিথ্যা প্রমাণ হবে তা জানেন অমরবাবু, কিন্তু আজই সেই শেষের দিন সেটা তার জানা ছিল না। কিন্তু একই সেই বৃদ্ধ পিছন ফিরল আর ধীরে ধীরে আবার মন্দিরের ভিতরের গভীর অন্ধকারে কোথায় মিলিয়ে গেল, কিন্তু হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো পূর্বের ন্যায় সজোর গলায় বলতেই থাকলো, মানুষ চাই মানুষ, মানুষ চাই মানুষ, মানুষ চাই মানুষ, মানুষ চাই মানুষ। একটা ঢোক গিললেন অমরবাবু, কিছু ঠাউর করতে পারছিলেন না। তার মানুষ চাই, অথচ তবে কি তিনি নিজে মানুষ নন? ধুর, যত সব পাগলের কারবার। আসলে এরম অন্ধকার আর দুর্যোগে সবই একটু অতিরঞ্জিত আর ভুতুরে লাগে বই কি। অমরবাবুর হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হলো। বৃষ্টিও ততক্ষণে বেশ ধরেছে, তবে পশ্চিমী দমকা হাওয়ার রেস তখনও কাটেনি। দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লেন অমরবাবু। আর কোনো থামাথামি নয়, এবারে একটা জিনিস খেয়াল করলেন তিনি, বাইকের গতি যেন হু হু করে বেড়ে চলেছে। তবে পিছন থেকে ঠেলা দেওয়া ঝোড়ো হাওয়া আর পিছনে ফেলে আসা আতঙ্কই যে এর জন্য দায়ী, সেটা তিনি ঠিক বুঝতে পারলেন। রহস্য রোমাঞ্চে পূর্ণ কিছু গল্প দিয়ে সাজানো এল অডিওর এই বিশেষ নিবেদন ডার্ক নাইটস। ডার্ক নাইট সিরিজের প্রথম গল্পে আজ আপনার জন্য আমাদের স্বরচিত একটি নিবেদন, ফিরে দেখা। গল্পের কথক ও সূত্রধার মৃণাল, স্পেশাল অ্যাসিস্ট্যান্সে শ্রাবণী, ইন্সপিরেশন আদিত্রি, স্পেশাল ইফেক্টসে ইউটিউব মিউজিক লাইব্রেরি ও আরও কিছু অন্যান্য চ্যানেল। বাড়ি পৌঁছে গেলেন প্রায় নিমেষে, কিন্তু বাটিকপুর থেকে এত তাড়াতাড়ি? যাক সেসব, শেষমেশ বাড়ি তো ফিরেছেন ভাবলেন অমরবাবু। কিন্তু বাড়ির সামনে এত লোকজন কিসের? ঠিক, এ তো তাদের বাড়ির সামনেই। কিন্তু কার কি হলো? বাইকটা ঘরে ঢোকানোর রাস্তা পেলেন না। গ্রামের বেশ কিছু চেনা লোক সদর দরজাটা প্রায় আটকে জটলা হয়ে বসে রয়েছে। কিছু যেন একটা হয়েছে। পলাশদা, রমেন কাকা, নিতাই কাকা, অতীশ জেঠু, এরা এখানে কি করছে? না না, এদের সামনে আসাটা খুব একটা ভালো খবর না। এদের এভাবে কোমরে গলায় গামছা নিয়ে একসাথে তখনই দেখা যায় যখন পাড়ার কোনো বাড়ির লোক মারা যায়। অতীশ জেঠুদের এই দলটি বড়ই পরোপকারী, সব বাড়ির সেই দুর্দিনে শেষ দিনের সাথী। এদের দরকার, এদের আসা দরকার, কিন্তু কেউ চায় না। আপনজনের বিয়োগ বড়ই যন্ত্রণাদায়ক। চিন্তিত হলেন অমরবাবু। আজকের দিনটাই যেন তার জন্য খারাপ। বাইকটা ওখানে স্ট্যান্ড করে দ্রুত ঘরের ভিতরে গেলেন। সদর দরজা থেকেই একটা কান্নার আওয়াজ ভেসে এলো। বুকটা ধরাস করে উঠল তার। পড়ি কি মরি করে ভিতরে ঢুকলেন তিনি। দেখলেন তার 3 বছরের ফুটফুটে মেয়েটা আপন খেয়ালে পুতুল নিয়ে খেলছে। বড় আশ্বস্ত হলেন তিনি। কিন্তু হলোটা কি? তার স্ত্রী ও মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। তাহলে কি বাবার কিছু? হৃদযন্ত্র যেন এবার বিকল হয়ে যাবে তার। আর পারছেন না তিনি। কিন্তু না, বাবাও পাশের ঘরে ইজি চেয়ারটায় এমনভাবে বসে আছেন যেন বড় কোনো দুঃসংবাদ পেয়েছেন। ভিজে জামার হাতটায় কপালের ঘাম মুছে জিজ্ঞেস করলেন, আরে মরা কান্না থামাও, আর কেউ আমাকে কিছু বলো, কার কি হলো? কেউ শুনল না। এরা কেউ কিছু বলবে না ভেবে আবার ছুটে বাইরে গেলেন তিনি, যদি ওরা কেউ কিছু বলে। বাইরে এসে দেখলেন ততক্ষণে একটা সাদা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে বাড়ির সামনেটায়, সঙ্গে কিছু পুলিশ। কিছুটা হকচকিয়ে গেলেন অমরবাবু। উফ, কিছুই বুঝতে পারছেন না, সব যেন গোল পাকিয়ে যাচ্ছে। তখনই শুনলেন অতীশ জেঠু নিতাই কাকাকে বললেন, সবই কপাল। এটা কি আর ছেলেটার মরার বয়স? কপাল কপাল, সবই অদৃষ্ট গো।
নিতাই কাকা বলে উঠল। শুনলাম একদম থেতলে দিয়েছে বডিটা। অমরবাবু যেন পাগল হয়ে যাচ্ছিলেন। এমন সময় অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো নীল প্যাকেটে মোড়া একটা কাটা ছেঁড়া মৃতদেহ। ঘামে বৃষ্টিতে ভেজা দুটি হাতে নিজের মাথা ও দুটো কান চেপে ধরে ভয়ানক কিছু একটা সাক্ষী হতে গুটি গুটি পায়ে কচ্ছপের মতো দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটার কাছে এগিয়ে গেলেন তিনি। অমরবাবু বুকের ভিতরটায় কেমন একটা যন্ত্রণা অনুভব করলেন। আস্তে আস্তে এগিয়ে গেলেন লাশটার কাছে। দুর্যোগ তখনও ঠিক থামেনি। পশ্চিমী দমকা হাওয়ায় হঠাৎ লাশের মুখের নীল আবরণ খুলে যেতেই শিউরে উঠলেন তিনি। তিনি কার দিকে ফিরে দেখলেন? লোকাল থানার ওসি ও দুটো কনস্টেবল অনেকটা অমরবাবুর প্রায় মধ্যে দিয়েই হেঁটে পেরিয়ে গেলেন অতীশ জেঠুর কাছে। তাকে জানালেন আজ সন্ধ্যা 6টা নাগাদ অমরবাবু অফিস থেকে তাড়াহুড়ো করে ফেরার সময় বাটিকপুর গ্রামের পশ্চিম মাথায় পাথর বোঝাই লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছেন, আর সেই দুর্ঘটনায় তিনি সেখানেই মারা গেছেন। এল অডিও প্রেজেন্স ডার্ক নাইটসে আজ আপনারা শুনছিলেন আমাদের প্রথম গল্প ফিরে দেখা। অমরবাবু বৃদ্ধ, অতীশ জেঠু ও নিতাই কাকার চরিত্রে আমি মৃণাল, স্পেশাল অ্যাসিস্ট্যান্সে শ্রাবণী, ইন্সপিরেশনে আদিত্রী, স্পেশাল ইফেক্টসে ইউটিউব মিউজিক লাইব্রেরি ও অন্যান্য কিছু চ্যানেল। এল অডিওর পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য এক্ষুনি করুন সাবস্ক্রাইব।